এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালা পানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি মানে দাঁড়িয়ে মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র এই সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। ৭,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস এজেন্সির লোকজন কাজ করেছে এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ভাই এবং বোনেরা, আমি জানি না বোনেরা আছেন কিনা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের এক বাক পরিবর্তনকারী ঘটনা ছিল 2013 সালের 5ই মে, যেদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের লাখো মানুষ, লাখো কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন সেখানে সমবেত হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের একটা বাক পরিবর্তনের জন্য। 2011 সালে বিচার না, ফাঁসি চাই, এই দাবিতে যখন আমাদের এই পাশেই শাহবাগ চত্বরকে দখল করেছিল এক ফ্যাসিস্ট শক্তি, যখন এই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হলো, সেই ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশে জেকে বসতে শুরু করলো যে মনে হচ্ছিল যে বাংলাদেশে মুসলমানদের বোধহয় আর থাকার জায়গা হবে না। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়তেও আমরা ভয় পেতাম যে টুপি দাড়ি নিয়ে মসজিদে গেলেও কখন শাহবাগীরা এসে হামলা করে। টুপি দাড়িওয়ালার মানুষদের দোকানপাট পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। স্কুল কলেজে গিয়ে তারা তাদের ইচ্ছামতো অনুষ্ঠান করতে, গান গাইতে বাধ্য করেছিল। সেই যে ইসলামকে অবমাননাকারী নাস্তিক ব্লগার শক্তি, বিশেষ করে তারা যখন বাংলাদেশের মুসলমানদের আত্মপরিচয়টা মুছে দেওয়ার কাজ করছিল, তারা দাড়ি টুপিকে অপরাধের সাথে সম্পৃক্ত করে সাংস্কৃতিক বয়ান তৈরি করছিল, মুসলমানদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য বয়ান তৈরি করছিল। সেই সময়ে ঘূর্ণিঝড়ের মতো আবির্ভূত হয়েছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম সেদিন প্রমাণ করেছিল যে তারা শুধু হেফাজতে ইসলামই নয়, তারা হেফাজতে বাংলাদেশ। হেফাজতে ইসলাম একই সাথে বাংলাদেশের কৃষ্টি কালচারের হেফাজতকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। আজকে যারা হেফাজতের কর্মীরা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে বিশেষ কিছু দাবি আছে আমার। আপনারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে দাবি তোলেন, এটা তোলাটা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এই দেশের নাস্তিক্যবাদী, যারা এই দেশের মুসলমানদের, এই দেশের মানুষের শত্রু, যারা এই দেশে অন্য দেশের আধিপত্য কায়েম করতে চায়, যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের যে চেতনা সেটাকে মুছে ফেলতে চায়, তারা কিন্তু মুসলমানদের সমস্ত সংস্কৃতিকে, সমস্ত আচার ব্যবহার, পোশাক, দৈনন্দিন জীবন, এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে সাংস্কৃতিক বয়ান নির্মাণে ব্যস্ত। সেই বয়ানের বিপরীতে পাল্টা বয়ান তৈরি করতে হবে যে আপনারা এই দেশের মূলত স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক শক্তি।
আপনাদেরকে ইতিহাস জানতে হবে। এই বাংলায় ঘুরি, বাবর, আবদালি এবং মুঘলরা এসছে। এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালাপানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি মানে দাঁড়িয়ে মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। আজকে আপনাদের বক্তৃতায় অগ্নিঝরা বক্তব্য আমি শুনি, আবেগের কথা শুনি, কিন্তু মনে রাখতে হবে একই সাথে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, এই দেশের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে সম্যক ধারণা থাকা, এই ভূখণ্ডে মুসলমানদের কি অবদান ছিল সেটা আপনাদের জানা থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনারাই, এই আলেম ওলামারা, মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক, আর কেউ নয়। 5ই মে শাপলা চত্বরে যে বর্বর গণহত্যা করা হয়েছিল, সেটা করে বাংলাদেশে শুধু ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে তা কিন্তু নয়। তারা আমাদের সংস্কৃতি থেকে আমাদের বিশ্বাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বাংলাদেশে কেউ টুপি দাঁড়িয়ে রাখতেই সাহস না পায়। তারা এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল, 1989 সাল থেকে শুরু হওয়া বৈশাখী আনন্দ মেলা, তারা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে সেখানে টুপি দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে প্রচার করতে শুরু করলো যে এরাই হচ্ছে অশুভ শক্তি। এই যে সাংস্কৃতিক বয়ান, এটার কিন্তু মারাত্মক প্রভাব আছে সমাজে। কিন্তু আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট যখন বাংলাদেশের শেকড় শুদ্ধ এই ফ্যাসিস্ট, সেই নৈরাজ্যবাদী শক্তি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেল, তারপরে বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা হলো, সেখানে কিন্তু হাজার বছরের পুরানো মোগলদের ঐতিহ্য, সেই তাজিয়া মিছিল বলেন অথবা মুসলমানদের ঈদ আনন্দ যাত্রার যে সাংস্কৃতিক যে প্রবাহ, সেগুলোর বয়ান কিন্তু আমরা দেখতে পেয়েছি 2025 সালে যখন বাংলাদেশে বৈশাখী মেলা উদযাপিত হলো। এই যে সাংস্কৃতিক বয়ানের ক্ষেত্রে মুসলমানেরা যদি সচেতন না হন, সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু বারে বারে আমাদের শাপলা চত্বরের মোকাবেলা করতে হবে। আমি এবার মামলার দিকটায় বলবো। শাপলা চত্বরে যত শহীদ হয়েছিলেন, এই ঘটনা যে একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল, সেইটা প্রথম আমরাই আইডেন্টিফাই করে 15 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা, তার আইজিপি, বিডিআরের প্রধান সহ 15 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলাম আমার সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। যে মামলা এখন বিচারাধীন আছে, তদন্তাধীন আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো হেফাজতে ইসলামের এই 5ই মের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হবে। কিন্তু যেটা আপনাদেরকে করতে হবে, হাজার হাজার মানুষ সেদিন ভিক্টিমাইজ হয়েছিলেন। তদন্ত সংস্থার স্বল্প কয়েকজন তদন্তকারীর পক্ষে সব ঘটনা তুলে আনা সম্ভব নয়। আমার সাথে হেফাজত ইসলামের যারা দেখা করেছিলেন তাদেরকেও বলেছি, আপনাদের প্রত্যেকটি শহীদের তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেকটি আহত এবং যারা সেদিন চোখে দেখেছিলেন তাদের বর্ণনা, তাদের তোলা ছবি এবং ভিডিও এই অপরাধীদের মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য কাজ করবে। এখানে ফরিদ নুমান সাহেবকে আমি দেখতে পাচ্ছি, আমার জানা মতে ওনার ক্যামেরায় অজস্র ছবি এবং ভিডিও ছিল সেদিনে। সেদিন যে সমস্ত মিডিয়া কর্মীরা ভিডিও তুলেছিলেন, ছবি তুলেছিলেন, আপনারা নিজেদের মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও ধারণ করেছিলেন, সেগুলো সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা দিন। তা না হলে কিন্তু এই অপরাধীদের অপরাধ পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ করা সম্ভব হবে না। এই ভিডিও ডকুমেন্টারি তৈরি করে এইটাকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলে এগুলো সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে আপনারা সংরক্ষণ করুন, প্রচার করুন, যাতে ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়টি আগামী প্রজন্মের জন্য লিপিবদ্ধ হয়ে থাকে। যদি কেউ আবারও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, মুসলমানদের আকিদা বিশ্বাস নিয়ে এইরকম ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, সেদিন রুখে দাঁড়ানোর জন্য আবারও শাপলার শহীদদের মতো
আবার জনতা জেগে উঠবে, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য ইতিহাসের কাছে কিন্তু এগুলো আমাদের রেখে যেতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি অধিকাংশই আপনারা হেফাজতের কর্মী অথবা হেফাজতের নেতৃবৃন্দ। এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মনে রাখতে হবে আপনারাই হেফাজতকারী। সেই ক্ষেত্রে এই দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করা, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতিকে একসাথে ইনক্লুসিভভাবে নিয়ে এই বাংলাদেশটা আমাদের যারা জনগোষ্ঠী আছে প্রত্যেকের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ যাতে হয়। কেউ যেন বলতে না পারে আমরা ইনটলারেন্ট, আমরা ধৈর্যহীন, আমরা ভিন্ন মতকে সহ্য করি না, এই ধরনের অপবাদ যাতে আমাদেরকে কেউ দিতে না পারে। বাংলাদেশটা সকলের বসবাসযোগ্য হয়, বাংলাদেশে কখনো বুম এবং ক্রস ফায়ার ফিরে না আসে, বাংলাদেশে আর কখনো শাপলা চত্বরের হত্যাকাণ্ড ফিরে না আসে, আর কখনো নাস্তিক ব্লগারদের উত্থান না হয়। এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ তর করে এগিয়ে যাবে, যে বাংলাদেশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত হবে, যে বাংলাদেশের সমর শক্তি আবারও বিশ্বের 1 নম্বর হবে। আমাদের সায়েন্স, টেকনোলজি, আমাদের এডুকেশন, আমাদের সংস্কৃতি, আমাদের বাণিজ্য সব কিছু এমন বিশ্ব স্ট্যান্ডার্ডের হবে যখন যে একসময় ইংরেজ, ফরাসি, ডাচ যারা বাংলার সম্পদের জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, স্থাপত্য কলার জন্য বাংলাদেশে আসতো, আবার এই বাংলায় দুনিয়ার মানুষ যাতে ফিরে আসে এবং গর্ব করার মতো একটা বাংলাদেশ তৈরি করতে হবে। সেই বাংলাদেশ আপনারাই তৈরি করবেন। আপনাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, বিপদাপদে ফেলেন এবং কখনো কখনো তার জীবনটা পর্যন্ত নিয়ে যান জান্নাতের বিনিময়ে। আপনারা যারা ওলামায়ে কেরাম আপনারা জানেন যে আল্লাহ তো আমাদের জীবনটা তো কিনে নিয়েছেন না, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই জন্য 13 সালের 5ই মের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা যারা ঘটিয়েছেন তারা 24 সালের 5ই আগস্টের সাথে তারিখ কিন্তু ঠিক আছে, মিল আছে, মিলায়া দেখতেছেন না এখন যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সূরা আহাবে আল্লাহ তাআলা বলছেন না, আবুল আহাবের চরিত্র সম্পর্কে বলছেন না যে মানে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খড়কুটার মতো বিবেচনা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইতিহাস সাক্ষ্য দেবে আসলে যে কারা ইতিহাসের জায়গাতে অস্টারিতে গিয়ে কারা আসলে খড়কুটা হয়ে গেছে। এই জন্য আজকে এইখানে দাঁড়ায় আমাদের প্রথমত হচ্ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করা আমরা করছি, প্রথমত কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দায়ের রেসপন্সিবিলিটি কোথায়? কাউকে না কাউকে তো এই গণহত্যার দায় নিতে হবে এজ এ স্টেট। আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন, ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায়ও নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা গণশুনানি করা দরকার এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার এবং সেটা লাইভ ব্রডকাস্ট হইতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে।
সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে, যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফা কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারতে হবে, রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা মোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। অতএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিংয়ের জন্য, গণশুনানির জন্য। সেইখানে প্রত্যেক মাদ্রাসা থেকে যারা এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে এসেছিলেন, তারা তাদের গল্পগুলো এসে বলতে পারবে। তাদেরকে কাঁদতে দেন, জনগণের কাছে, মানুষের কাছে কাঁদতে দেন যে সেদিন তারা আসলে কি দেখেছে, তারা কত রক্ত দেখেছে, সেদিন কত হাজার স্যান্ডেল দেখেছে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র এই সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস এজেন্সির লোকজন কাজ করেছে, এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অতএব বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এইটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই বলেই 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারি নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। গত 17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোন দিন মৃত্যু দিবস, দোয়াটা কোন দিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে, ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে কয়দিন পরে দেখবেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে, পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিংয়ে চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই?
অতএব এই জঙ্গি নাটক তেহরিকি তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে এই গণহত্যার বিচারের দাবি নিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেইটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে, আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে, কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে। এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাআল্লাহ। শহীদদের জন্য আবার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।